আমাদের এখন যে দ্বিতীয় সেশনটি হবে সেটা হচ্ছে আমাদের 41তম ক্লাস। 41তম ক্লাসে আমরা দেখবো এখন যে 21 থেকে আমরা 20 পর্যন্ত পড়ছিলাম, মোটামুটি দেখবো। এর মধ্যে মোটামুটি আমরা যদি একটু আলোচনা করে আসি, মানে একটা করে হেডলাইন গুলো আমরা যদি প্রথম থেকে দেখে আসি তাহলে সে ওর দাঁড়ায়। আমরা যদি একটু দেখে আসি, সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে যে চার্টটা আমাদের হাতে রয়েছে সেখানে অনুযায়ী আমরা যদি সংজ্ঞা, যেটা আমরা একটু আগে আমরা উপস্থাপন করলাম কিছুটা, যে আমরা দুই দ্বারা কিছু সংজ্ঞা রয়েছে, চার পাঁচ ছয়টি, দুই সংজ্ঞা, এবং চারে হচ্ছে শিশুর কথা বলা রয়েছে, এবং পাঁচে হচ্ছে প্রবেশন কর্মকর্তা আমরা আলোচনা করেছিলাম। প্রবেশন কর্মকর্তা এবং ছয় হচ্ছে প্রবেশন কর্মকর্তা দায়িত্ব কর্তব্য বলছে, এখানে মোটামুটি তিনটা স্টেজে দায়িত্ব কর্তব্য রয়েছে। এবং সাত আট নয় জাতীয়, জেলা এবং উপজেলা, এই তিনটার কার্যক্রম, যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড এর কিছু কার্যক্রম রয়েছে। আটে জেলা শিশু কল্যাণ বোর্ড, খালি জাতীয়, জেলা, উপজেলা, এই সাত আট নয়, এটা পড়া দরকার নেই, জাস্ট জেনে রাখেন। 10 হচ্ছে বোর্ডের মনোনীত কর্ম মেয়াদ। এখানে তারা এই বোর্ডে যারা মনোনীত হবেন তারা কত বছর থাকবেন, আর 2 বছর কথা বলেছি, তার 2 বছর অধিষ্ঠ থাকবেন। তারা যদি পদত্যাগ করতে চান তাহলে অবশ্যই তারা সভাপতির কাছে একটা পদত্যাগ দিলে সেটা তারপরটা শূন্য বলে গণ্য হবে। বোর্ডের সভা, বোর্ডের সভা বলেছিলাম 11, আর 12 হচ্ছে শিশু কল্যাণ বোর্ড এবং শিশু কল্যাণ উপদেষ্টা, এগুলো দরকার নেই। যেটা বলছিলাম 13, 13 14 ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লিখিত প্রশ্ন। শিশুবের ডেস্ক, এই শিশুবের ডেস্ক থেকে অনেকগুলো কোশ্চেন আছে। শিশুবের ডেস্ক কি, কোন মন্ত্রণালয়ের অধীনে এটা করা হয়, কাদেরকে দায়িত্ব দেয়, কোন কোন প্রধান অফিসার এটা দায়িত্ব থাকেন, এবং সে যদি মহিলা, তারা যদি মহিলা থাকে তাদেরকে কি হিসেবে দায়িত্ব দিবেন, এবং তারা কতটুকু কিভাবে অগ্রাধিকার পাবেন। 14, শিশু পুলিশ পুলিশ কর্মকর্তা দায়িত্ব করতে, এখানে প্রায় 8 10টি দায়িত্ব রয়েছে। এখানে মোটামুটি আমরা থানায় আহ, যখন আনয়ন হয় বা থানার পূর্বে যিনি দায়িত্বে থাকবেন অবশ্যই পৃথক মামলার যে এই পুলিশের যে শিশুদের ক্ষেত্রে আলাদা পৃথক রেজিস্টার সংরক্ষণ করবে, নথি পৃথক ব্যবস্থা করবে। আর একটা বলছিলাম যে শিশু যখন থানায় আনার পর প্রথম যে কাজটা হচ্ছে প্রবেশন কর্মকর্তাকে জানানো, তার মানসিক যে পরিষেবা রয়েছে, তার চিকিৎসা রয়েছে, তার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, এই মোটামুটি এই বিষয়গুলো সেখানে রয়েছে। এবং শিশু জন্ম, তার বয়সের নির্ধারণ, তার বয়স যাচার কথা এখানে রয়েছে। মোটামুটি এটা একটা পড়বেন, আপনারা ক্লাস করছেন ইতিমধ্যে। 15 হচ্ছে পুলিশ রিপোর্ট, ভেরি ইম্পর্টেন্ট। পুলিশ রিপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে চার্জশিট, ফাইনাল রিপোর্ট। এখন পুলিশ রিপোর্ট এখানে বোঝাইছে যে জিআর মামলার ক্ষেত্রে হচ্ছে তদন্ত প্রতিবেদন, আর সিআর মামলার ক্ষেত্রে হচ্ছে অনুসন্ধান প্রতিবেদন, তাই নয় কি? তো এইটা দুইটা ক্ষেত্রে যদি শিশু হয়, এবং শিশুর ক্ষেত্রে শিশু আদালতে যাবে, আর যদি প্রাপ্তবয়স্ক হয় সে সংশ্লিষ্ট কোর্টে যাবে। এই 15 পথে দুইটা ভাবে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। আর 15 যেটা বলছে পৃথকভাবে প্রস্তুত করবে, শিশুর ক্ষেত্রে আলাদা, প্রাপ্তবয়স্ক, এই কথাটা কিন্তু বলা রয়েছে। পুনরক্ষ সেম, জাস্ট খুলে পার্থক্য হচ্ছে যে এই যদি আলাদা আদালতে প্রেরণ করে পুনরক্ষতে, সেটা হচ্ছে পিপি কে জানাবে। এই 16 শিশু আদালত, শিশু আদালত কিভাবে গঠন হবে, শিশু আদালত আমরা বলেছি, এবং এই অধিক্ষেত্র হচ্ছে নারী শিশু ট্রাইব্যুনাল অধীনে থাকবে। আর যদি যদি কোনো ক্রমে না পাওয়া যায় জেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে জেলা দায়রা জজের, এটাও শিশু আদালত হিসেবে গঠন হবে। আর এই ক্ষমতাটা থাকবে, শিশু আদালতের অধিবেশন ক্ষমতা থাকবে অবশ্য দায়রা আদালতের অধীনের ন্যায়, এটা আমরা আলোচনা করেছিলাম। 18 শিশু আদালতের ক্ষমতা যেটা বললাম। 19 হচ্ছে শিশু আদালত পরিবেশ সুবিধা। এই শিশু আদালতের পরিবেশটা অবশ্যই যারা যারা সেখানে থাকবে, এখানে লাল সহ কাঠগড়া নেয় সেখানে উপস্থিত হওয়ার পরিবেশ থাকবে না, সেটা একটা সাধারণ কক্ষে পরিবেশ থাকবে। 20 বলেছিলাম শিশুর বয়স নির্ধারণ প্রাসঙ্গিক তারিখ। শিশু যেদিন অপরাধটা যেদিন সংঘটিত হবে সেখান থেকে তার বয়সটাই হচ্ছে কি প্রাসঙ্গিক নির্ধারণ করবে, এটা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। আজকে আমরা দেখবো 21, বয়স অনুমান নির্ধারণ। বয়সটা অনুমান করবে এবং নির্ধারণ করবে কে করবে? আদালত। আমরা এটাতে যাবো এখন আজকে। পুরা আইন পড়ায় যদি আপনারা লেকচার না দিতে পারেন, না কথা বলতে পারেন, এই হেডলাইন দেখবেন, আপনারা বর্ণনা করবেন, সূচি দেখবেন, আপনার নিজের নিজের প্রশ্ন উত্তর দিবেন, ওই মুখস্থ করার দিন শেষ। ওই ফাঁকি ঝুঁকি বাদ দেন। এখন এখন আছে আমরা 21 ধারা, সবাই মনোযোগ দেন। যেটা বলতেছিলাম, বয়স অনুমানের ধারা দেখে দৌড় দিয়েন না, এখানে অনেক বড়, কিন্তু এটাকে ক্লোজ করে নিয়ে আসবো। একটু উপস্থাপনটা শুনেন, কথাগুলো শুনেন, ভালো লাগবে। বয়স অনুমান, প্রথম হচ্ছে বয়সটাকে কি করছে, তার এইজটাকে প্রিজাম্পশন করছে, অনুমান করছে। আইন কিন্তু সবসময় অনুমান করবে। আইনে আমরা যখন সাক্ষ্য আইনে পড়বো, সাক্ষ্য আইনে যখন আমরা অনুমান করবো, আইন সবসময় অনুমানের উপরে কার্যক্রম শুরু করে, অনুমান না করলে আমরা কাজ করতে পারবো না। এই দেখা যাচ্ছে, কই গেল মিটিং?
কথা শোনা যায়? মনোযোগ দেন। জয় স্যার। 21 ধারার মূল বক্তব্য হচ্ছে বয়স অনুমান ও নির্ধারণ, এটা হলো হেডলাইনের কথা। এখন আসেন, যিনি শিশু, যে শিশু হিসেবে গণ্য হবে, এই অভিযুক্ত হোক না হোক, এই যে আমরা যেরকম আইনের সাথে সংঘাতে জড়িত যে কথা বললাম যে অভিযুক্ত হইতে হবে, দোষী সাব্যস্ত হতে হবে, বিচারে দোষী হতে হবে, এখানে বলতেছে অভিযুক্ত হোক না হোক। তাহলে অভিযুক্ত কিন্তু করে নাই, পুলিশ কিন্তু তাকে আসামি বলতে পারবে না, দোষী দোষী তদন্ত করে প্রাথমিক একটা প্রাথমিক ধারা তাকে দিয়ে দিবে তো কোর্টে, দোষীপত্র দিয়ে দিবে। এখন কোন শিশুকে, মনোযোগ দেন, কোন শিশুকে অপরাধের দায়ে বা কোন শিশু অন্য কোনো কারণে, একটা হচ্ছে শিশুকে যখন আপনি আদালতে কোনো কারণে তো দাঁড়া করাইতেছেন, হয় মামলা হয়েছে অথবা অন্য কোনো কারণে, মূলত কারণ হচ্ছে একটা আগে মামলা হয়েছে তার বিরুদ্ধে, অপরাধের দায়ে। এখন কোনো কারণে আদালতে যখন তাকে দাঁড়া করানো হয়, কিসের দাঁড়ানো করানো হয়? তাকে সাক্ষ্য দানের জন্য, যেটা হচ্ছে কন্ট্রাক্ট উইথ ল। একজন অভিযুক্ত তাক থাক না থাক, শিশুকে একটা সাক্ষী হিসেবে তাকে ধারণ করা হয়েছে মনে করেন। এখন এই অপরাধের দায়ে অথবা শিশু সাক্ষ্য দান যদি না করা হয়, একটা হচ্ছে অপরাধের দায়ে সে অভিযুক্ত কিন্তু, এখন তাকে হয় অপরাধী হিসেবে তাকে আদালতে, অথবা সে সাক্ষী হিসেবে আদালতে, এই দুইটা যদি না করা হয় তাহলে, মনোযোগ দেন, এই দুইটা এই উদ্দেশ্য ব্যতি রেখে যদি কোনো কারণে আনয়ন করা হয়, তাহলে শিশু আদালতের নিকট তাকে শিশু শিশু বলিয়া যদি প্রতীয়মান না হয়, এখন যাকে নিয়ে আসা হয়েছে আদালত মনে করতেছে যে এটা শিশু মনে হচ্ছে না, যে এরকম মনে হচ্ছে যে তার বয়সটা দেখে মনে হচ্ছে না যে শিশু। এখন এই শিশুর যাচাই করার জন্য, শিশুর বয়স যাচাই করার জন্য আদালত কি করবে? প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করতে পারবে। এই যে বয়সটা যাচাই করার জন্য আগে যে শিশু নিয়ে আসবে, বা এই যে উদ্দেশ্য হচ্ছে তাকে, উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে শিশুটাকে আদালতে নিয়ে আসা হয়েছে, এখন আদালত দেখে বলতেছে না এত শিশু হইতে পারে না, তাহলে কি করবে? আলাদাভাবে আগে কি করবে? ওগুলো যাচাই বিচার টিচার পরে, আগে হচ্ছে তার বয়স নির্ধারণ করার জন্য একটা যাচাই দরকার। কি দরকার? প্রথম তদন্ত, পরবর্তী কি শুনানি দিবে, এই প্রয়োজনে একটা তদন্ত দিবে। শিশুর বয়স যাচাই, একে হচ্ছে শিশুর বয়স যাচাই, মনে রাখবেন এটা। শিশুর বয়স যাচাই কখন হবে? যখন তার ওই যে অপরাধ দায়ে বা শিশুকে কোনো অন্য কোনো কারণে যদি আদালত সাক্ষ্য দানের উদ্দেশ্যে ব্যতি রেখে, দেখেন ব্যতি রেখে বলছে, দেখবেন আমরা মেন বই ব্যতি রেখে আনয়ন করা হলে আদালতের নিকট যদি শিশু বলিয়া কোনো প্রতীয়মান না হইলে, প্রতীয়মান শিশু ভাবে প্রতীয়মান হচ্ছে না, তাহলে শিশু বয়স যাচার জন্য আদালত কি করবে? প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করবে। এক নম্বর হচ্ছে শিশুর বয়স যাচার জন্য প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ, মন থাকবে? বয়স অনুমান, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই সেকশনটা, একটু শর্ট করে দিচ্ছি। প্রথম হচ্ছে বয়স অনুমান নির্ধারণের ক্ষেত্রে প্রথম হচ্ছে শিশুর বয়স যাচাই। আগে কিন্তু আমরা পড়ছি অপরাধ সংগঠনের তারিখে হবে নির্ধারণ হবে কি? শিশুর প্রাসঙ্গিক তারিখ। এখন যেটা বললাম 22-এ, যে বয়সের অনুমান করবে আদালত। আদালত তো এখন যখন তাকে নিয়ে গেল, তদন্ত যদি না দেয় পুলিশকে অথবা প্রশাসন কর্মকর্তা, তারা যদি বয়স যাচাই বাছাই না করে, তাহলে শিশু গণ্য করবে কিভাবে? কারণ তাহলে তো প্রাপ্তবয়স্ক, বিচার বিচারতে তার সাজা হয়ে যাবে। এটা তো মানব বিরোধী, এটা হচ্ছে সংবিধান বিরোধী, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইন বিরোধী, এটা হচ্ছে শিশু আইন বিরোধী, এটা আরো অন্য আইনের সাথে যদি রয়েছে, মানবাধিকার রয়েছে, এগুলো কিন্তু বিরোধী, কারণ এগুলো যায় না। কারণ অবশ্যই যাচাই বাছাই করতে হবে, এই যাচাই বাছাইটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আসেন, যিনি তদন্ত করবেন, আদালত যখন তদন্ত দিলেন, প্রয়োজন তদন্ত শুনানি গ্রহণ করতে পারে। এখন গ্রহণ করবে কখন? ওই যে আদালতে কিন্তু শিশু উপস্থিত থাকতেও পারে, নাও থাকতে পারে, মনোযোগ দেন। আদালতে শিশুর আদালত উপস্থিতির প্রয়োজন আছে নাই, আদালত অভিভাবকের প্রয়োজন আছে নাই, অথবা আদালতে আইনজীবী থাকবে প্রয়োজন আছে নাই, এগুলো কথা কিন্তু বারবার সামনে আসবে। আদালতে কার উপস্থিতি বিচার হবে, কাদের উপস্থিতি প্রয়োজন নাই, অবশ্যই প্রবেশন কর্মকর্তা থাকবে না, শিশু আদালতে পুলিশ কর্মকর্তা থাকবে, এগুলো আমরা সামনে পাবো, মনোযোগ দিন। এখন যেটা হচ্ছে দুয়ে যেটা বলছে, এগুলো আপনার এক্সক্লুসিভ ভাবে এক দুই মনে রাখা দরকার নেই, জাস্ট জিসটা নেন। যে প্রথম যদি শিশুর বয়স অনুমান ও নির্ধারণ করতে চায়, প্রথম হচ্ছে আদালত কি করবে? অবশ্যই শিশুর বয়স যাচাইয়ের প্রয়োজন একটা তদন্ত দিবে এবং শুনানি গ্রহণ করবে। এখন শুনানি গ্রহণকালে তো এই যে দুয়ের একে তদন্ত ও শুনানি কালে, এই যে যে আমরা যে একতন পড়লাম, যদি শুনানি দেয়, হেয়ারিং দেয়, একটা হেয়ারিং ডেট দিবে না, যাদের আসেন কাগজপত্র নিয়ে আসেন কোর্টে, এটার হেয়ারিং আছে, এই মামলার বয়স যাচাইয়ের একটা হেয়ারিং আছে, কোর্টে অর্ডার দিবে, অর্ডার শিট দেবে, পুলিশ যাবে বা প্রবেশন কর্মকর্তা তারা উপস্থিত থাকবে। এখন যদি সেই রূপ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, যদি সাফিসিয়েন্ট গ্রাউন্ড বা এটা একটা প্রপার একটা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে শিশুর বয়স সম্পর্কে আদালতের উহার মতামত লিখিত করবে এবং শিশুর বয়স ঘোষণা করবে। আদালত যদি যখন তদন্ত দিল, তদন্তে যখন একটা ফিডব্যাক আসলো, যখন হেয়ারিং দিল যে প্রবেশন কর্মকর্তা আপনি আসেন বা পুলিশ কর্মকর্তা যাই থাকুক, যখন বলবে যে আপনি এই শিশুর বয়স সংক্রান্তে আপনি আমাদেরকে উপস্থাপন করুন, তখন কি করবে? যদি একদম প্রপার কাগজপত্র এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে, তখন আদালত কোনো বিনি নির্দ্বিধায় কি করবে? একটা মতামত লিপিবদ্ধ করবে এবং শিশুর বয়স ডিক্লারেশন করবে। বুঝতে পারছেন বিষয়টা? কে বুঝেন নাই?
বুঝলি স্যার? কি বুঝলেন? কইছিলেন? এখানেই ছিলাম স্যার। উপধারার একের অধীনে তদন্ত শুনানিকালে যেইরূপ সাক্ষ্য প্রমাণ পাওয়া যাইবে আগে পরে আসেন, একটু তাহার পরে আসেন। ভিত্তিতে। আপনার এটার এই এই 22 ধারার হেডলাইনটা কি, সূচিটা কি, এটা বোঝা নাই। 22 ধারা না স্যার, 21 ধারা স্যার এটা। সরি, কোর্ট সরি, স্যার। 21 ধারা। 21 ধারার হেডলাইনটা বলেন, এটা বোঝা নাকি, হেডলাইনটা কি? বয়স বয়স অনুমান ও অনুসন্ধান নির্ধারণ স্যার। নির্ধারণ। অনুমান কে করবে? আদালত। আদালত। বয়স নির্ধারণ করবে কে? আদালতই। বয়স অনুমান করবো আদালত, নির্ধারণ করবো আদালত। এখন যদি বয়স যাচাই করবে কে? স্যার স্যার তদন্তকারী আমি অফিসার বলছি স্যার। না বয়স না না, যাচাই করবে। এখন তো আদালত। স্যার এখন তো অলরেডি বলছে যে শিশু আদালত প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করবেন, তার মানে হ্যাঁ, আদালতই সব। সমস্ত কাজ তাহলে আদালতই। আদালতই তো হ্যাঁ, আদালতে এখানে। সবকিছু আদালত। কারণ হচ্ছে বয়স যাচাই টাচাই তো আপনি করিয়ে দিচ্ছেন, যখন যাচাই বাছাই করে তো আপনি তখন আদালতে কপি সাবমিট করছেনই। এখন আদালতের হিয়ারিং ডেট দিবি, কারা কারা উপস্থিত বলেই তো দিলাম যে উপস্থিত থাকবে আদালতে আইনজীবী থাকবে, প্রশাসন কর্মকর্তা থাকবে, শিশু থাকবে না থাকবে বা অভিভাবক থাকবে না, এটা আদালতের বিষয়। কিন্তু যখন একটা হিয়ারিং ডেট দিবে, একটা ডেট দিবে, শিশু আদালত তারা বসে কি করবে, এই কাগজ পর্যাপ্ত ডকুমেন্টস পর্যালোচনা করে দেখবে যে হ্যাঁ তার গ্রাউন্ড আছে, এটাকে এখন মতমা লিপিবদ্ধ করতে পারে, যেখানে এটা বয়স ডিক্লারেশন করা যায়। একে হচ্ছে শুনানি দিবে বয়স নির্ধারণের জন্য, একটা তদন্ত তদন্ত ও শুনানি গ্রহণ করবে, পরবর্তী কি করবে, সে যাচাই করবে ওই শুনানিকালীন, শুনানি কালে যাচাই বাছাই করবে যে একটা বয়স ঘোষণা করবে। এখন কি উদ্দেশ্য দেখে, এই যে বয়স নির্ধারণ করলো এর উদ্দেশ্যটা কি, এমনি নর্মালি আমরা কি বুঝি, কে বলতে পারবেন যে বয়স নির্ধারণের উদ্দেশ্যটা কি? এই যে কেন বয়স নির্ধারণ, এত শিশু শিশু আদালতে বয়স বিচার যাচাই হবে করার দরকার কিনা, কি? তা শিশু আদালতে বিচারটা করা যাবে কিনা সেটা নিশ্চিত করা। আচ্ছা, এটা একটা একটু বুঝেন। যখন কোনো মামলার জন্য যখন শিশু চলে আসে, তখন কিন্তু আয়ের কিন্তু তদন্তের কার্যক্রম বেড়ে যায়। কারণ হচ্ছে আয়ের অনেক ফেস করতে হয়, কারণ এটাকে শিশু হিসেবেও দিবেন না প্রাপ্ত, কারণ হচ্ছে একটু ভুলের কারণে প্রাপ্তবয়স্কের সাথে বিচার হয়ে যাচ্ছে, সাজাটা বেড়ে যাচ্ছে। জি স্যার। আবার শিশু হয়ে গেলে কিন্তু জি স্যার। অন্যান্য কার্যক্রম তার অব্যাহতি পাচ্ছে, জামিন পাচ্ছে, অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে। তাই খুবই সাবধান এই বয়স নির্ধারণ করার ক্ষেত্রে। তাহলে আই রিপিট, বয়স নির্ধারণের উদ্দেশ্যটা কি আমরা যদি চিন্তা করি, এখানে দেখেন কি কি দালিলালি দেখবে, যে বয়স যাচাই তো এমনি করে ফেলবে না, বহরবার যখন আদালতে যখন আপনি তদন্তটা করলো, যিনি করে পাঠালেন আদালতে, যিনি দেখলেন কি কি দেখছে, শিশু আদালত যে কোনো ব্যক্তি, মনোযোগ দেন, বা প্রতিষ্ঠানের নিকট হতে যে কোনো প্রাসঙ্গিক দলিল, রেজিস্টার, তথ্য বিবৃতি চাইতে পারে, যাচাই করতে পারে। এখন এটা কি বলছে, যেখানে জন্ম নিবন্ধন আমরা যেখান থেকে নিয়ে আসি, জন্ম নিবন্ধন যেখান থেকে আমাদেরকে দেয়, আমরা টাকার বিনিময় হোক বা এটা ফ্রি হোক, যেটা আমরা যেখান থেকে নিয়ে আসি, শিশু আদালত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্তা যেখান থেকে প্রাসঙ্গিক দলিল হিসেবে গ্রহণযোগ্য হয়েছে, যে বয়স প্রমাণের যে দলিলটা আমরা পড়ছি বাল্য বিবাহে, যে 10-12টা বিষয়, এখানে ক্ষেত্রে এই প্রাসঙ্গিক দলিলের যে রেজিস্টার গুলো রয়েছে, এই তথ্যগুলো কি করতে পারবে, যাচিত করতে পারবে, যাচাই করবে। এখন যাচাই কিভাবে করবে, আদালত কি নিজে যাবে? আদালত তো একটা নোটিশ দিবে, অর্ডার শিট দিবে থানায়, বলবে এটা এটা তদন্ত করে আমাকে যাচাই করার জন্য অনুরোধ করা হলো, পরবর্তী একটা প্রতিবেদন আপনাকে দেওয়ার জন্য অনুরোধ করা হলো, এরকম একটা একটা অর্ডার শিট দিবে। এখন কোর্ট কি করবে, যদি মনে করে এই যে ওখানে ওই দায়িত্বে থাকা প্রতিষ্ঠানে কর্মচারী রয়েছে, কর্মচারীকে এবং ওই লিখিত দালিল, ওই দালিল যে ডকুমেন্টস রয়েছে বা রেজিস্টার রয়েছে, বলতে পারে যে আপনি আসেন, তাই কোর্ট কি ফোন করবে? কুটকে কর্মচারীর মাধ্যমে জানা, কুট কি করবে, সমন দিবে, কাকে দিবে, সংশ্লিষ্ট আদালত থানায় দিবে। থানা কি করবে, সে আবার এক্সিকিউশন করে প্রয়োজন ব্যবস্থা নিবে, ওই ইউনিটের ওই যেখানে প্রতিষ্ঠান সেই ইউনিটের প্রধান বা ইউনিটের, সে কি করবে, ওই আদালতে যদি মনে করে এক্সটার্নাল আদালত উপস্থাপন করা দরকার, তো কি করবে, ওই অর্ডার শিটে ওই সমনের আদেশ বলে সে কোর্টে নিয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এই যে এখানে এখানে বলছে উল্লেখিত দলিল, রেজিস্টার বা তথ্য বিবৃতি উপস্থাপন করার জন্য আদালত যে কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর উপর সাক্ষীর সমন জারি করতে পারবে। আদালতের সুপ্রিম পাওয়ার সবসময়, কথা বলছেন। তো এটা হচ্ছে আদালত, এটা নির্ধারণ করবে আদালত, অনুমান করবে আদালত, কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে। বসে বসে উনি তো বসে বসে স্যাররা কাজ করে, কিন্তু জাস্ট উনি কি থ্রো করে, বিভিন্ন মেসেজ থ্রো করে, অর্ডার শিট করে, সমন করে, যা কিছু। এখন আসেন, এখন হচ্ছে যেটা আমি আবার রিপিট করি, একে হচ্ছে কি করবে, যে শিশুর বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য শুনানি গ্রহণ করতে পারবে। আর শুনানি গ্রহণকালে কি করবে, শিশুর বয়স ঘোষণা করবে। কিভাবে করবে, সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, যদি পাওয়া যায়, প্রথম হচ্ছে শুনানি গ্রহণ করবে, পরে শুনানিকালে কি করবে, শিশুর যে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যে শিশু, তাহলে শিশুর বয়স ঘোষণা করবে। আর বয়স নির্ধারণের উদ্দেশ্য কি, বয়স নির্ধারণের উদ্দেশ্য যে প্রতিষ্ঠান থেকে যে যে প্রাসঙ্গিক দলিলগুলো রয়েছে এগুলা চাইতে পারে বা যাচাই করতে পারবে, যাচাইতে পারে। পরে পরে বলছে, পয়েন্ট দিয়ে লিখবেন,
যে উক্ত দলিল বা রেজিস্টার বা বিবৃতি উপস্থাপন করার জন্য আদালত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি করতে পারে, সমন জারি করতে পারে। এখন আসেন, এখন যে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে একটু দেখেন, মনোযোগ দেন। উপরের ঘটনা যাই থাকুক না, উপরের দিকে তাকাবেন না, এখানে দেখেন যে শিশু আদালত কর্তৃক উদ্ঘাটিত, শিশু আদালত করতেছে, কিন্তু কি উদ্ঘাটিত? কোন শিশুর ঘোষিত বয়স, এখন শিশুর ঘোষিত বয়স ডিক্লেয়ার করে দিছে যে তার বয়স হচ্ছে 14 বছর, তার বয়স হচ্ছে 15 বছর। এই আইনের উদ্দেশ্যে শিশুর প্রকৃত বলে গণ্য হবে। দেখেন একদম প্রাসঙ্গিক, মনোযোগ দেন কি বললো কথাটা। বলছে যে এই আইনের অধীন শিশু আদালত কর্তৃক যদি উদ্ঘাটিত হয়, আদালতই নির্ধারণ করে বয়স 14 বছর বা বয়স ঘোষণা করে দিচ্ছে, ঘোষিত হয়েছে, ঘোষণা করছে, ডিক্লেয়ার হয়েছে। এটাই হচ্ছে শিশুর প্রকৃত বয়স বলে গণ্য হবে, রিয়েল বয়স। এখন আসেন, পরবর্তীকালে উক্ত বয়স ভ্রমাণাত্মক প্রমাণ হলেও উহার কারণে শিশু আদালত প্রদত্ত কোনো আদেশ, রায় অকার্যক, অবৈধ হবে না, তবে হবে না। এখন এটা আদালত ঘোষণা করে দিছে বয়স হচ্ছে 14 বছর। এখন মেডিকেল রিপোর্ট দিছে, মেডিকেল রিপোর্টে আসছে তার হচ্ছে 17 বছর বা 18 বছর বা 19 বছর দিয়ে দিতে পারে। এখন মেডিকেল যেটা দিবে, এটা কি সঠিক হবে? হ্যাঁ, কি কথা বলে না প্রমাণ কেন? করা সম্ভব। মেডিকেলে যদি দেয়, মেডিকেল যদি দেয় 21 বছর 22 বছর, এটা কি সঠিক? না স্যার। তাহলে আপনার পারিপার্শ্বিকতা বিষয় রয়েছে। মেডিকেলের সাথে আপনি একমত পোষণ করবেন, আপনি তো মেডিকেল বলবেন যে আমার যাচাই বাছাই করে দিচ্ছে এটা, কিন্তু ম্যাক্সিমাম সঠিক হয়, মেডিকেলের সাথে দ্বিমত হয় না ম্যাক্সিমাম। তো আমি এটা উদাহরণের সাথে তো ভ্রমাত্মক, এই যে এইটার মানেটা কে বলতে পারবেন? একজন বলেন, লেখা দেখা যায়? আচ্ছা, এই ভুল ক্রমে স্যার কম বেশি হলো বয়স, এটা কি বুঝাচ্ছে স্যার? একজন আর কে? প্রত্যেক বয়সটা নির্দিষ্ট নয় কিংবা অন্য এই যে অনির্দিষ্ট বয়স বয়স, ভ্রমাত্মক, আনুমানিক বয়স। কে বলতে পারবেন এর অর্থটা কি? ভ্রমাত্মক অর্থটা কি? কেউ নাই? কই গেল ছাত্ররা, গেল গেছে বাচ্চা নাকি? স্যার ছাত্র, বয়সে যদি বৈষম্য হয়, স্যার বৈষম্য। আচ্ছা দেখেন, লেখা দেখা যায়? না স্যার, দেখা যায় না। আচ্ছা, কার্যকর এই ভ্রমণাত্মক হচ্ছে, এই আদালত এখানে বললো ঘটনা শিশুর বয়স ঘোষণা করছে হচ্ছে 18, এটা সত্য। আদালত যেটা ঘোষণা করছে যাচাই বাছাই কাগজপত্র দালিলিয়াদি সব অল ডকুমেন্টস কি করছে, অ্যাসেসমেন্ট যাই কিছু থাকে না সবকিছু যাচাই বাছাই করছে, সত্য, কিন্তু পরবর্তী হয়েছে মিথ্যা। পরবর্তী বয়সটা হয়েছে ভ্রমণাত্মক, মিথ্যা। কিন্তু সেটা কি অবৈধ হবে না, আদালত যেটা সিদ্ধান্ত সেটা অবৈধ হবে না। প্রথম করেছে সত্য, এটাই সত্য, এটাই সঠিক, কিন্তু পরবর্তী তদন্ত করে গেছে এটা মিথ্যা, এটাই ভ্রমণাত্মক মানে হচ্ছে প্রথম সত্য পরে মিথ্যা হবে। ক্লিয়ার? প্রথম সত্য পরে মিথ্যা হবে। এখন তবে শর্ত থাকে যে আপনি পরে মিথ্যা হইলো তাহলে তো সে খালাস পাবে, এটা ডিফেন্স আসার পক্ষে লয়ার বা অন্য তার তবে শর্ত আছে। শর্ত থাকে যে কোনো ব্যক্তিকে ইতিপূর্বে শিশু আদালত করতে শিশু নয় মর্মে ঘোষণা করা হইলেও, শিশু নয় আদালত ওই যে উপরে পড়ছিলেন শিশু নয়, কোনো সন্দেহাত্মক বা দালিলিক প্রমাণ দ্বারা যদি শিশু বিষয় প্রমাণ করা সম্ভব হলে উক্ত আদালত যথাযথ যুক্তি তর্ক উপস্থাপন সংশ্লিষ্ট শিশুর বয়স সম্পর্কে উহার পূর্বের মতামত পরিবর্তন করতে পারবে। তার মানে কি, বুঝতে পারেন বিষয়টা? আদালতের কাছে সেই মেয়ে সেই বেটা সব সব তারাই সব, তারা পরিবর্তন করে করতে পারে, পরিবর্তন স্যার সংযোজন করতে পারে, সবই পারে। তার মানে বুঝাইলো যে এটা ভ্রমণাত্মক হতে পারে, বয়সটা ভ্রমণাত্মক হতে পারে, মিথ্যা হতে পারে, তবে এটা অকার্যকর হবে না। আদালত বলবে এটা অবৈধ হবে না। আদালত যেটা ঘোষণা করছে, আদালত কি অবৈধ ঘোষণা করে? সেটা অবৈধ হবে না, আইনে। তবে শর্ত থাকে, যদি আগে যদি এরকম যদি শিশু নয় মানে ঘোষণা করা হয়, সন্তানের দালিলিক প্রমাণ দ্বারা শিশুকে প্রমাণ করা সম্ভব সম্ভব হলে আদালত কি করবে, যদি এই এই যে যুক্তি উপস্থাপন সংশ্লিষ্ট শিশু বয়স সম্পর্কে পূর্বের যে মতামত আছে, যে যে আগে দিছিল সে শিশু নয়, সেটাও গ্রহণযোগ্য হবে। এটি এই বয়স নির্ধারণের ক্ষেত্রে খুবই একটা বোর্ড হয়, এটা কিন্তু বোর্ড হয় যারা আদালতে কাজ করেন, আপনারা ভালো জানেন। ম্যাক্সিমাম তদন্তকারী কর্মকর্তা দেয়, ম্যাক্সিমাম এটাই সঠিক, এটার উপরে পরে যাচাই বাছাই হয়। এত পুলিশ যেভাবে খাটায় আমার মনে হয় না, তবে কোর্টের কাছারি একটা একটা ট্রায়ালের স্টেজের বিষয়, এটা একটু ঘাটাঘাটি করে দেখেন। তাহলে আমরা পরের যেটা বলে শিশুর ঘোষণা, প্রকৃত বয়স ঘোষণা করে দিছে 4-এ।
প্রকৃত যে ঘোষণা সেটা ডিক্লেয়ার আগেই করছে, পরে ডিক্লেয়ার করছে ভ্রমণাত্মক হয়, সেটাও কিন্তু পূর্বেরটা বহাল থাকবে। ভ্রমণাত্মক মানে হচ্ছে পূর্বে সত্য ছিল পরে মিথ্যা হয়েছে, মনে থাকবে ভ্রমণাত্মক। জি তারপর স্যার। এখন আপনারা আলোচনা করেন কে কি বুঝছেন। এই 21-এ 4টা পয়েন্ট আছে, আমরা আমি বলি 22 স্যার, একটু 2 মিনিট টাইম, 2-3 মিনিট টাইম দেবো, বলেন আপনারা কি বুঝলেন। আমি বলবো স্যার। হ্যাঁ 21 ধারায় যে তথ্যগুলা পুলিশ রিপোর্ট শিশুর বিরুদ্ধে দোষীপত্র দেওয়ার পরে আদালত তার যে সংশ্লিষ্ট কাগজপত্র দিয়ে আছে, তার বয়স বা জন্ম নিবন্ধন ইত্যাদি যত কার্যক্রমগুলা আদালত করছেন সেই বিষয়টাই এখানে দেখানো হয়েছে। এবং এটা আমি যেটা মনে করতেছি স্যার, এটা 2-এর 3 ধারার অপরাধী, অর্থাৎ এই এই শিশুটা হলো দোষী, মানে অপরাধী, সে আইনের দৃষ্টিতে হ্যাঁ, সে অপরাধী। অপরাধী তো এমন অবশ্যই। এমন মার্কিং করা হয়েছে। হ্যাঁ, বয়স জি স্যার, অনুমান জি স্যার। এটা মানে দূষিত, অবশ্যই দূষিত, পুলিশ তো দোষী করেই পাঠাইছে। এখন আদালত বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন আদালত বলতেছে সে তো দোষী বাট শিশু কিনা, এন্ড শিশু হয়েছে তার বয়সটা ঠিক আছে কিনা, যে বয়সটা যাচাই করছে, তদন্ত করছে, শুনানি করছে, শুনানি করবার ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার করার পর বয়সটা মানে ভ্রমণাত্মক হয়েছে, ভ্রমণাত্মক হওয়ার পরে জি বলছে স্যার, এটা জি স্যার। অবৈধ হবে না, এটা অবৈধ হবে না, অকার্যকর হবে না, তবে শর্ত হচ্ছে পূর্বে যদি মানে শিশু নয়। পুলিশ স্যার, হ্যাঁ, পুলিশ তদন্ত করে যে কাগজপত্র গুলো দিছে এইগুলা কোর্ট সমস্ত গুড, কিছু ভেরিফাই করছে এবং ভেরি করবে, গুড, গুড। করে অর্থাৎ পুরোটাই জাজমেন্ট হবে হচ্ছে, বা রায় দিবে। পুরোটাই হচ্ছে আদালতের কার্যক্রম, এক কথায় শিশু জি আদালতের স্যার, জি স্যার। কার্যক্রম, এটা আর অন্য কোনো কার্যক্রম নয়। তাহলে আমরা যাই, আমরা যাই, শিশু আদালত কোন পরিস্থিতি শিশু যাচাই করতে পারে, কোন পরিস্থিতিতে, কোন স্যার, পরিস্থিতিতে শিশুর বয়স যাচাই করতে পারে, কোন পরিস্থিতিতে শিশু আদালত কোন শিশু যাচাই বাছাই করবে, শিশুকে কোনো অপরাধে আনয়ন করা হলে সাক্ষ্য প্রদান উদ্দেশ্য, এটা উদ্দেশ্য। শিশুকে যেন অপরাধে জি স্যার, আনয়ন জি করা স্যার। হয় বা সাক্ষ্য উদ্দেশ্য প্রদান ব্যক্তি রেখে, এগুলা এগুলা যাচাই করবে না, এগুলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বয়স সাক্ষ্য নির্ধারণ করে প্রমাণের ব্যক্তি, উদ্দেশ্য বেশি ক্ষেত্রে। হ্যাঁ জি ব্যক্তি স্যার, রেখে জি স্যার। করবে। যদি শিশুকে শিশু বলে প্রতিমান না হয়, আদালত কি করতে পারে, যে শিশু না তাহলে আদালত বয়স যাচাই করবে আর প্রয়োজনে তদন্ত শুনানি তদন্ত করবে। শুনানির শুনানি গুড, গ্রহণ করতে পারে। গুড। শিশু আদালত বয়স নির্ধারণে কি ব্যবহার করতে পারবে, শিশু বয়স নির্ধারণে কি কি ব্যবহার এক করবে, যে কোনো এক প্রাসঙ্গিক কোনো দলিল, প্রাসঙ্গিক দলিল রেজিস্টার তথ্যাদি বা সংশ্লিষ্ট কাগজ রেজিস্টার তথ্য। গুড, গুড। আর উল্লেখিত দলিল রেজিস্টার তথ্য উপস্থাপনের জন্য আদালত কি কি করতে পারবে, এই আদালতে কি করে সাক্ষী উপস্থাপনের জন্য, হিসেবে ওই প্রতিষ্ঠানের হ্যাঁ, কর্মচারী ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে তলব। জি স্যার, সমন জারি করতে পারবে, গুড। জি স্যার, জি স্যার। শিশু আদালতে কিভাবে শিশু বয়স ঘোষণা করবে, তদন্ত শুনানিতে প্রাপ্ত তদন্ত ও সাক্ষ্য শুনানি প্রমাণ, প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এটাই। শিশুর বয়স ঘোষিত কতকাল কার্যকর থাকবে, এই শিশুর যে ঘোষিত এই আইনের কতকাল কার্যকর থাকবে, এই আইনের উদ্দেশ্যে শিশুর প্রকৃত বয়স হিসেবে গণ্য হবে, এটাই প্রকৃত বয়স হিসেবে গণ্য হবে, অন্য কিছু না। জি স্যার, জি স্যার, যে জি স্যার। পরবর্তী শিশুর বয়স প্রমাণাত্মক প্রমাণিত প্রমাণিত হলো, আদালত আদেশ কি দিবে, অকার্যকর হবে না অবৈধ হবে, অকার্যকর বা অবৈধ। অবৈধ হবে, গুড। যদি ইতিপূর্বে শিশু নয় বলে ঘোষণা করা হয়, সে পরে শিশুর প্রকৃত বয়স প্রমাণিত হয়, আদালত কি করতে পারে, পূর্বের মতামত পরিবর্তন করতে পারবে পূর্বের এবং মতামত পরিবর্তন করতে পারবে এবং যুক্তি হ্যাঁ, এটা উপস্থাপন করবে। আদালতের আদালতের সবই পারে, আদালতের। আদালতের। হ্যাঁ, আচ্ছা, আমরা পারবো না। শিশু আদালত, শিশু আদালত কোন উদ্দেশ্যে সকল দলিল যাচাই করতে পারে, কোন উদ্দেশ্যে, উদ্দেশ্য কি, বয়স নির্ধারণের উদ্দেশ্যে। বয়স নির্ধারণের উদ্দেশ্যে। হ্যাঁ, সর্বশেষ, শুধুমাত্র বয়স। বয়স নির্ধারণের শুনানিতে কোন শিশুকে শিশু আদালত বিবেচনা করে, কোন শিশুকে, এই যে যাকে আদালত তুমি শিশু ঘোষণা করেছে, যাকে আদালত সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে আনয়ন করছে, উভয় উল্লেখিত ক্ষেত্রে, এটা দরকার নেই, জি স্যার। এটা দরকার নেই। আচ্ছা দেখেন, তাহলে আমরা এই নাজমুল, তারপর হচ্ছে জিল্লু, তারপর হচ্ছে ইয়া কোথায়, আমাদের রাজু কোথায়, রাজু কই বাগলো নাকি, জুবায়ের, জুবায়ের কোথায়, জুবায়ের কোথায়, জুবায়ের, স্যার আছি স্যার। আচ্ছা, আপনিই করেন। জুবায়ের, জোরে জোরে দেখা যায় লেখাটা। স্যার লেখা বোঝা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু পড়েন তো এই লেখাটা কি কি বলছে। 5 নম্বরের লেখা আছে, মামলা দায়ের বা পরিচালনার ক্ষেত্রে এই আইনের বিধান সঠিকভাবে অনুসরণের শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা প্রমোশন কর্মকর্তার দায়িত্ব পালনের কোনো অসাবধানতা, গাফিলতি বা ব্যর্থতার শিশু আদালতের নিকট গোচরীভূত হইলে উক্ত আদালত তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রবেশন কর্মকর্তার ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এবং শিশু বিষয়ক
বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিকট যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করিবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত তদন্তকৃত গৃহীত ব্যবস্থার সম্পর্কিত প্রতিবেদন সংশ্লিষ্ট শিশু আদালতের অবহিত করিতে বাধ্য থাকিবে। কি বুঝলেন? তার মানে হচ্ছে, আমি একটু বলি, এই যে প্রবেশন কর্মকর্তা আর পুলিশ কর্মকর্তা মানে সব জায়গায় খালি বাস বাস খালি বারজারে কেন? হ্যাঁ, বারজারেও না। হ্যাঁ, তো বারজারে থাকে না, তো আমাদের আমাদের পিছু পিছু ঘুরে। তো এত কষ্ট করতেছি, এত কিছু যাচাই বাছাই করতেছি, মামলা তদন্ত করতেছি, কত কার্যক্রম করলাম একটা শিশুকে তার যাচাই বাছাইয়ের জন্য। আমাদের যে কার্যক্রম অনেক কিছু গুলো এখন এখানে আবার বলতেছে যে আমার কোনো কারণে যদি দায়িত্ব কারণের কারণে বা অসাবধানতা গাফিলতি পাওয়া যায়, যদি আদালত সেটা গুজরিমিত হন বা রেজিস্ট্রার বা এই যে সংশ্লিষ্ট কাগজপত্র তদন্ত করে যদি দেখেন যে আসলে সে তদন্ত সে ঠিক মতো করে নাই, তাহলে তাৎক্ষণিক বিষয়টা প্রবেশন কর্মকর্তা, যদি প্রবেশন কর্মকর্তা হয়, সমাজসেবকদের কার্যালয় উপপরিচালক উপপরিচালক আছে ডিসি র্যাঙ্কের, ওনাকে জানাবে। আর শিশু সংশ্লিষ্ট যদি পুলিশ কর্মকর্তা হয়ে থাকে এসপি রে জানাবে। কি করবে? যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করার জন্য বলবে যে বিভাগীয় ব্যবস্থা নেন। পরে কি করবে? বিভাগীয় ব্যবস্থা নিয়ে আদালতে একটা প্রতিবেদন দিবে যে নিছি, খুব ভালো কাজ করছি। বুঝতে পারছেন? এই যে আমরা জি এতক্ষণ, স্যার। এখন একটু উপরে দিকে গেলাম যে এই কথাটা কেন লিখতে, এটা হলো 22 ধারা। এখানে এই 22-এর হচ্ছে এই ধারাটাই লাগে, পরীক্ষায় আসে। এই যে এই যাচাই বিচার বিচার প্রক্রিয়া শিশু অংশগ্রহণ, হেডলাইন হলো 22, কিন্তু ভিতরে দিয়ে রাখছে 22। বুঝতে পারছেন? এই হলো কার্যক্রম। বিচারিক প্রক্রিয়া শিশুর অংশগ্রহণে কে কে উপস্থিত থাকবে, কে কে থাকবে না, এখানে আলোচনা করা রয়েছে। কাদেরকে অব্যাহতি দিবে, কাদেরকে অব্যাহতি দিবে না। আমি এটা এক এক একবার বলি, আমি বলি আপনাদের হয়ে যাবে, আপনাদের বলা লাগবে না। দেখা যেভাবে তোলা করতেছে আপনার তো এমনি আমি নিজেরই ভয় লাগতেছে, কি পড়বে না ছাত্র অর্ধেক বাইরে যাবে। এটা আমার টেকনিক্স। 22-এর পাস করলাম আপনার বিরুদ্ধে 22, শিক্ষা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে হেডলাইন থেকে আলোচনা করব বিচার প্রক্রিয়া শিশুর অংশগ্রহণ। বিচার প্রক্রিয়া শিশুর অংশগ্রহণ কি? বিচার প্রক্রিয়া কারা কারা উপস্থিত থাকবে, কারা কারা থাকবে না, এবং কারা কাদেরকে নিশ্চিত করবো উপস্থিতি, একটু আমি বলি আপনারা শুনে। এগুলা লাগবে না, জাস্ট এটা আপনারা রাখেন। 22 হচ্ছে, আই রিপিট, বিচার প্রক্রিয়া শিশু অংশগ্রহণ। আমি বলি 22 পাশে বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ রাখে না, সেটা হচ্ছে আমাদের হাতে খড়ি দিয়ে রাখছে আর কি। তাহলে এইখানের এই আইনের উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা এতক্ষণ পড়লাম, সকল স্তরে সকল ব্যক্তিকে যখন ব্যক্তিগতভাবে কাউকে আদালতে হাজির করা হবে শিশুকে, তখন কিন্তু আদালতে অনেক লোকজন থাকে। আদালতে অনেক লোকজন, দুই পক্ষের বদ পার্টিসের লোকজন থাকে। এখন উদ্দেশ্য হচ্ছে এই বিচার প্রক্রিয়া যখন শিশুটা বিচার কার্যক্রম শুরু হবে, তখন উদ্দেশ্য শিশুর অধিকার হিসেবে গণ্য হবে। যাতে শিশুর সুরক্ষা এবং শিশুর অধিকার যদি গণ্য হয়, তাহলে শিশুর সর্বোত্তম স্বার্থে কি করবে? সর্বোত্তম স্বার্থে কি করবে? ওই লাল সালুদের ঘিরে রাখবে না, ওটা আলাদা একটা ঘর রয়েছে। এবং ট্রায়াল ইন ক্যামেরা আমরা পড়ছি না? পড়ছি। নারী শিশু নির্যাতন আছে ক্যামেরা ট্রায়ালে, আমরা পারিবারিক সহিংসতা পড়েছি ট্রায়াল ইন ক্যামেরা। এই ট্রায়াল ইন ক্যামেরা কত, কে বলতে পারবে? পারিবারিক সহিংসতায় চাইলেন ক্যামেরা 23 ধারা স্যার 23। ভেরি গুড। এই ট্রায়াল ক্যামেরার ক্ষেত্রে এখানে এই বিষয়গুলো আসবে। তো এটা এই জন্য বলছে যে শিশুর সর্বোত্তম স্বার্থের, ওটা কিন্তু আমরা ট্রায়াল ক্যামেরার ভাষাটা পড়ছি। যদি প্রয়োজন না হয় তাহলে কি করবে? কোনো মামলায় বিচারিক কার্যক্রম যে কোনো পর্যায়ে শিশুর সম্মতি থাকবে, শিশুর সম্মতি সাপেক্ষে তারা কি করতে, ব্যক্তি হাজিরা দিতে পারে, তাকে অব্যাহতি দিতে পারে। তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করতে, যে তাকে আদালতে তাকে উপস্থিত করিয়ে যে সাক্ষী বিচার কার্যক্রম করবে সেটা নয়। আমি আবার বলতেছি, আদালতে এখানে হেডলাইন থেকে আপনার মুখস্থ করবেন বিচার প্রক্রিয়া কিভাবে বিচার প্রক্রিয়া শিশুর অংশগ্রহণের ক্ষেত্রে শিশুর উপস্থিতি প্রয়োজন নাই। আদালত মনে করতে পারে যে হাজিরা থেকে তাকে অব্যাহতি প্রদান করে, তার তার অনুপস্থিতিতেও মামলা কার্যক্রম হবে। বুঝতে পারছেন ভাষাটা? এখন কে কে থাকবে উপস্থিত, তবে শর্ত থাকে। তবে শর্ত, এই যে আমরা পড়ছিলাম বর্ধিত পরিবার সদস্য, আর হচ্ছে ওই যে বৈধ আইনানুগ অভিভাবক, এদের সমন্বয়ে কারা কারা? পিতামাতা, তারা না থাকলে উভয়ের বর্তমানে শিশুর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ, শিশুর আইনানুগ ও বৈধ অভিভাবক, ক্ষেত্রমত বর্ধিত পরিবার সদস্য, প্রবেশন কর্মকর্তা সহ আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। দেখেন শিশু নাই, কিন্তু এই যে যারা যারা বললাম এরা উপস্থিত থাকবে। দেখেন এই যে আগে মুখস্থ করছেন, এখন আর মুখস্থ করা লাগতেছে না। বুঝতে পারছেন? জি স্যার। নাকি নাই? এখন এদের এখন বিচার কার্য, এদের অনুপস্থিতিতেও কিন্তু কার্যক্রম শুরু করা যাবে। এখন শিশুর বিচার প্রক্রিয়া আইন যে অবশ্যই থাকবে তাদের সহায়তা করার জন্য, সহায়তা কার্যক্রম হলে শিশুর কি থাকবে? এরা থাকবে। এবং যাচাই বাছাই দলিল টলিল যা যা আছে এটা আদালত করবে, আর অন্য কিছু না। এবং এখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু ওই যে বৈধ অভিভাবক, বর্ধিত পরিবারের সদস্য এবং কর্তৃপক্ষ এবং বৈধ আইনানুগ অভিভাবক এদেরকে জানাবে যে এই হচ্ছে এই শিশু সম্পর্কে অবহিত দিবে। তাহলে মোটামুটি এই যে এখন যে ব্লা ব্লা যে কথা বললাম, এই হলো বিচার প্রক্রিয়া অংশগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যা বলছে একটা পারবে না,
রিটেনের প্রশ্ন হচ্ছে 22-5, যে শিশু আইনে দেখবেন এই এক জায়গায় বলা আছে শিশু আইনের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। দেখেন কষ্ট কম লাগে এগুলা ধারা এটা বলে তো। স্যার প্রশ্নটা কি হবে স্যার? প্রশ্নটা কি হবে? এই প্রশ্ন আসতেছে, প্রশ্ন আসতেছে ভাই, যে সারা বছর কষ্ট করে আপনার আছে প্রত্যেকটা আইনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। এখানে হচ্ছে প্রশ্ন আসবে মামলা পরিচালনা করার ক্ষেত্রে যদি এই বিধানাবলী বা যথাযথ অনুসরণ অনুসরণ বা শিশুর ক্ষেত্রে যদি শিশু কর্মকর্তা বা প্রশাসন কর্মকর্তা, যেহেতু আমরা পুলিশ আমাদের ক্ষেত্রে আসবে যে পুলিশ কোনো গাফিলতি বা অসাবধানতা পাওয়া যায় তার বিরুদ্ধে এই শিশু আইন 2013 বিধান কোন বিধান মতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই হচ্ছে 22-5। 22-5 হচ্ছে মামলার এই যে তদন্তে বা এই কার্যক্রম তদন্তে ব্যর্থতা, শুধু তদন্ত কার্য ব্যর্থতা না, মামলা যখন তদন্ত শেষ করে কোর্টে দিবেন সমস্ত কাগজপত্র ওই যে নারী শিশুতে পড়বেন, যখন আপনি পুলিশ রিপোর্টে যাবে ওই যে দেখবেন ওদিকে আমরা শেষ দিকে যা পড়বো যে যাচাই বাছাই কোর্ট যে মনে করবে এর কি সাক্ষী করা বাঞ্ছনীয়, সাক্ষীকে কি আসামি করা বাঞ্ছনীয়, না আসামিকে সাক্ষী করা বাঞ্ছনীয়, এগুলো পাবো। ওখানে কিন্তু বলা রয়েছে আমরা ওগুলো যা পাবো। সেরূপ এখানে একটা ধারা দিয়ে রেখেছে 22-5, যে বিচার প্রক্রিয়া শিশু অংশগ্রহণের ক্ষেত্রে শিশুকে তাকে সাক্ষী হাজিরা দিতে অব্যাহতি প্রদান করা হয়েছে, তার অনুপস্থিত বিচার কার্যক্রম করা যাবে। এবং কাদেরকে উপস্থিতি নিশ্চিত করতে হবে? অবশ্যই ওই যে 5-7 জন লোক শিশু আদালতে, অবশ্যই আইনানুগ অভিভাবক, বৈধ অভিভাবক, কর্তৃপক্ষ, পিতা মাতা, তার উভয়ের অবর্তমানে যিনি দায়িত্বে থাকবেন, আর বর্ধিত পরিষদ সদস্য, এরা অবশ্যই উপস্থিত থাকবেন। আর থাকবেন কি প্রবাসন কর্মকর্তা, আর থাকবেন কি সংশ্লিষ্ট শিশু আইনজীবী। ক্লিয়ার? এই ধারা বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করবে। ওখানে কি ঘটনা ঘটবে এত লেখা দরকার নেই, হেডলাইন বলতেছে এটা, কিন্তু ভিতরে দেখেন আরেকটা। স্যার আমাদের পুলিশ অফিসার থাকবে না স্যার? ওখানে প্রবেশন কর্মকর্তা তো বলেই দিছে, প্রবেশন কর্মকর্তা এখানে পুলিশে ওই যে প্রবেশন কর্মকর্তা সহ পুলিশের ক্ষেত্রে অবশ্যই থাকবে, তবে পোশাক পরে থাকতে পারবে না। শুধু এই নয়, যখন শিশুর বিচারিক কার্যক্রম শুরু হবে যদি শিশু উপস্থিত থাকে কখনোই পোশাক পরে থাকতে পারবে না, এবং আইনজীবী তার কুট মুট যা আছে এগুলো পরে থাকতে পারবে না, এবং ওই যে কর্মচারী যে আদালতে যে সাদা পোশাক পরে সেটা পড়তে পারবে না। সেটা একটা সাধারণ কক্ষ, আমরা মনে পড়ছি মনে না, পরে আসছে না পিছনে, শিশু আদালতের জি স্যার। অধিবেশন। মানসিক পরিষেবা দিতে হবে তাকে, সমস্ত মানসিক পরিষেবা। রাইট, শিশু আদালতের যে অধিবেশনটা রয়েছে সেটা আমরা ওখানে এটা পড়েছি। আপনারা কি আপনি আপনি যেটা বললেন সেটা 19 ধারায় স্যার, ওইটা আচ্ছা 19 ঠিক আছে, ধারায় পড়ে আসছি আমরা। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার বুঝছেন আসছে এই স্যার? জন্য এখন বললাম। স্যার আচ্ছা এখন স্যার হচ্ছে আমরা তো এইটা যেটা 22 ধারা যেটা আমরা বললাম, 22-এর বাইশের 5 যেটা পাঁচ আমাদের রিটেনের আমাদের বাইশের মেইন পাঁচ কোর্টে। বিচার আচ্ছা, প্রক্রিয়া অংশগ্রহণ, আপনি এখন মনে রাখতে 21 হবে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ। 22-5 যদি মনে রাখেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শুধু পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সেটা নয়, প্রবেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। বলেন। 21 ধারা আমরা যেটা আমাদের যেটা স্যার পড়াই দেন, 21 ধারাটার প্রশ্ন আসলে কেমন প্রশ্ন আসতে পারে যদি বাই চান্স আসেই যায়? লাগবেই। প্রশ্নগুলো আমি সেট করছি, প্রশ্নটা আপনাদের জানা দরকার জরুরি আমি মনে করি। যে আমরা যদি 21 ধারার ক্ষেত্রে যাই, এটা অনেকগুলো প্রশ্ন চমৎকার প্রশ্ন দিচ্ছি, কি 20, 21, 22-এ আমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো খুবই সুন্দর, আমি প্রশ্নগুলো আমি দেখাবো না এখন, প্রশ্ন আগে যাচ্ছে না, সময় লস হবে। আমি একটু এভাবে পড়ে নেন, এরপর আমি প্রশ্নগুলো আমি যে একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু এটার এমসিকিউ বলেন, 22-এর এমসিকিউটা বলেন আগে, শেষ করে দিই। বিচার প্রক্রিয়ার সকল স্তরে অংশগ্রহণ বিচার করা কি প্রক্রিয়া হিসেবে সকল স্তরে অংশগ্রহণ করা কি হিসেবে বিবেচিত হবে? শিশুর অধিকার? শিশুর অধিকার। Good. শিশুর সর্বোত্তম স্বার্থের জন্য কখন শিশু আদালত শিশু হাজিরাতে অব্যাহতি দিতে পারে? কখন? শিশুর সম্মতি শিশুর সাপেক্ষে। সম্মতি সাপেক্ষে এবং প্রয়োজনীয় না হলে। গুড। শিশুর অনুপস্থিতিতে মামলা চললে কার উপস্থিতি নিশ্চিত করতে হবে? শিশু যদি উপস্থিত না থাকে কাদের উপস্থিত থাকতে হবে? মাতা মাতা পিতা, পিতা, অভিভাবক, মাতা প্রশাসন পিতা, কর্মকর্তা অভিভাবক, অভিভাবক, ও আইনজীবী। প্রশাসন কর্মকর্তা, গুড। আইনজীবী। শিশুর অনুপস্থিতির কারণ কোথায় লিপিত করবে? আদালতের নথিতে। আদালতের নথিতে। শিশুর পক্ষে উপস্থিত ব্যক্তি কি করবে? শিশু আদালতের সমস্ত কার্যক্রম শিশুকে জানাবে। জানাবে যে কি কি হয়েছে। গুড। শিশুর পক্ষে নিযুক্ত আইনজীবী প্রবেশন কর্মকর্তা শিশুকে কি সহায়তা প্রদান করবে? বিচার প্রক্রিয়ার ধরন, সিদ্ধান্ত ও পরিমাপ দেখাবো। আচ্ছা, শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতের দায়িত্বে গাফিলতি করলে কি হবে পুলিশের ক্ষেত্রে? পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণ করে। আর প্রবেশন কর্মকর্তাদের গাফিলতি করলে কাকে জানাবেন? সমাজ সেবা কার্য, Good. জেলা উপরি সমাজ উপরি সেবা সব- কার্যালয় কার্যালয় পরিচালক। শিশু বা সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে গাফিলতি কোথায় জানানো হবে? এসপি পুলিশ নিকটে। সুপারিনটেন্ডেন্টের পুলিশ সুপারিনটেন্ডেন্টের নিকট। সর্বশেষ, উপ- উপযোগ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন কোথায় প্রেরণ করতে হবে? সংশ্লিষ্ট। সংশ্লিষ্ট শীর্ষ সংসদ। আদালত। এখন দেখেন, এখন থেকে আপনারা পরে খুবই মজা পাবেন, এখন থেকে যেগুলো পড়াবো দেখবেন খালি পিছনে পড়ে আসছেন।
এই যে একটু আগে আমরা বললাম যে কারা কারা উপস্থিত, শিশু যদি উপস্থিতি না থাকে তাদের উপস্থিতিতে শিশুর অনুপস্থিতিতে কারা কারা থাকবে। এখন যেটা আমরা পাবো, শিশু আদালতে অধিবেশনে উপস্থিতির অনুমতি প্রাপ্ত ব্যক্তি কারা। উত্তর শেষ, আপনারা বুঝে ফেলছেন, আমার মনে হয় আর পড়া লাগবে না। যে কারা কারা অনুমতি পাবে, বুঝতে পারছেন? মানে প্রশ্নটা দেখেই বোঝা যায় যে আমরা যেটুকু পড়লাম এখানে দেখেন এই কথাগুলো বলা হয়েছে, আর কিছু নাই। অভিভাবক, অভিভাবকের আর পড়া প্রতিনিধি, লাগবে না, এখানে আর পড়া দরকার নাই। 23 ধারা আর কিছু গবেষণা নাই। মানে শিশু এখন বিষয়ক। তাহলে আমরা 23 পর্যন্ত আমরা আজকে রাখবো, বেশি দূর যাবো না। শিশু আদালতে অধিবেশনে উপস্থিতির অনুমতিপ্রাপ্ত, আদালত দিবে অনুমতিপ্রাপ্ত, আদালত কাকে দিবে? অবশ্যই সংশ্লিষ্ট নিম্নলিখিত শিশু। হ্যাঁ, নিম্নলিখিত ব্যক্তি কারা? কত শিশু থাকবে, আদালত বলবে। শিশুর পিতামাতা পরিবর্তন থাকবে, শিশু আদালতে কর্মচারী থাকবে, প্রবেশন কর্মকর্তা থাকবে, মামলা কার্যদেশে সংশ্লিষ্ট ব্যক্তি থাকবে, পুলিশ থাকবে, এবং হাজিরা থাকার জন্য শিশু আদালত প্রতি বিশেষভাবে অনুমতি। এখন আদালত যদি মনে করে বিশেষ কোনো প্রয়োজন, কোনো বোর্ডের কোনো সদস্য, পরিচালক, যেটা যদি আদালত যদি মনে করে সেটা লিখিত দিবে। এই হচ্ছে মূলত, এটা কিন্তু একটা এমসিকিউ, এটা রিটেনের প্রশ্ন, এই এমসিকিউ আর যদি পরীক্ষা আসে। 23 ধারা থেকে লিখে দিলাম, এমসিকিউ আসতে পারে, প্যাস লাগাবে অনেকে যে কারা উপস্থিত Yes. থাকবে না কারা উপস্থিত থাকবে। তাহলে আমরা আজকে কত থেকে বললাম? আমরা আজকে 20 থেকে 21 থেকে বললাম, 20 ধারা, 21 থেকে না, 21 থেকে। 21-এ কি? 21-এ কি? বয়স অনুমানও নির্ধারণ, স্যার। 22 বিচার শিশু প্রক্রিয়া। বিচার বিচার প্রক্রিয়া, প্রক্রিয়া। শিশুর 23, 23 শিশু আদালতের পরিবেশন, স্যার। গুড। উপস্থিতি শিশু অনুমতি আদালতে প্রাপ্ত। যারা কে কে উপস্থিত থাকতে পারবে? কে অনুপস্থিত থাকতে পারবে? আচ্ছা, অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। ক্লাসটি আর 1 মিনিট আছে, কেটে যাবে আপনাদের। আমি যদি বলেন তাহলে আরেকটা লিঙ্ক দিব, আমাদের আরেকটা লিঙ্ক যদি রিকোয়েস্ট করেন সবাইকে, একটা লিঙ্কে আপনার এই কথাগুলো সবাই একটু দে- আলোচনা করবেন, সবাই আলোচনা করবেন, আলোচনার জন্য দেন আলোচনা স্যার। করবেন। সবাই একমত? অনেকে যারা সমস্যা থাকে আপনারা দেন, চলে স্যার। যান, সমস্যা নাই, কারণ হচ্ছে এটা জানাটা জরুরি। স্যার দেন স্যার। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই। এই লিঙ্কের স্যার সময় বাড়ানো যায় না মিটিং এ? এটা হচ্ছে ওই যে টাকা এই মাসে কম ভরছি তো, টাকা কম ভরছি দেখে সমস্যা। আচ্ছা এটা ঠিক আছে, প্যাকেজ কত না নিতে, কত টাকা দিতে হয় স্যার? রেকর্ড হচ্ছে তো।